আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগামী সপ্তাহে হতে পারে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। সকালে আলোচিত এই মামলায় আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই কথা জানায় রাষ্ট্রপক্ষ। আর প্রধান আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নেয়ার আহ্বান আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। জিএম মাহমুদের রিপোর্ট। সকালে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুরুতেই বিচারক আসামিদেরকে মঙ্গলবার সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনান। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। যারা হেভিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ পূর্তি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে, এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। আগামী সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার রায় হতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন আরেক পাবলিক প্রসিকিউটর। আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামিপক্ষ আইনি সুবিধা নিতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বলেন, এই অপরাধের কোনো ছাড় হবে না, বিচারক আবেগতাড়িত হয়েও রায়ও দেবেন না। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে 5টি শহরে নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করা হবে। 492টি উপজেলায় 50 শয্যা হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে বলে জানান মন্ত্রী। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা আজ। রোববার এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা থাকলেও তা 3 দিন বাড়িয়ে 3 জুন নির্ধারণ করা হয়। গেল 30 মে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত কমিটি ঘটনার বিভিন্ন দিক আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য অতিরিক্ত সময়ের আবেদন করার পরিপ্রেক্ষিতে আরও 3 দিন সময় দেওয়া হয়। তবে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবেদনটি প্রকাশ না করে তা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিবে।
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর মুগদার আহমেদাবাগ এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতিমান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। মিৎসুই প্রতিনিধি দল জ্বালানি, লজিস্টিক্স, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সহযোগিতার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার। বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব দিয়েছি। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট চেষ্টা করেছে। অন্য দেশের কেউ ওসমান হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেওয়ার বিষয় না, এমন মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও মন্তব্য করেন। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে। তিনি কোথায় যাবেন তার সিদ্ধান্ত একান্তই নিজস্ব। সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা যে নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। সাতক্ষীরার বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কালিন্দী নদীতে গুলিবিদ্ধ হন তারা। পুলিশ প্রায় 1 বছর আগে কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ শাহিন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যায়। মঙ্গলবার তারা বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশছাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদীর সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশেদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিক্ষোভ করছে ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভকারীরা বলেন, লুটপাটের সঙ্গে জড়িত কেউ ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। অবিলম্বে ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করার দাবি জানান তারা। বলেন, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে 18 ক ধারা বাতিল করতে হবে। এছাড়া এস আলমের
দখল করা মালিকানা এবং দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করার দাবিও জানান তারা। আরও বলেন, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এবং ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে গভর্নর ডেপুটি গভর্নর ছিলেন খোরশেদ আলম, তাকে এখন বর্তমান সরকার তাকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রাহকদের কোনো টাকা পয়সা আমরা লেনদেন করতে পারছি না, গেলে বলে টাকা নাই। এইরকম আমরা চাই না যে আমাদের দেশের ব্যাংক ব্যালেন্স দেউলিয়া হয়ে যাক আর আমরা হয়রানি হই। নিরাপত্তার স্বার্থে অবশেষে সরিয়ে নেওয়া হলো শিশু ফাতেমার ঘাতক কুমিরটি। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘি থেকে কুমিরটিকে সুন্দরবনে স্থানান্তর করা হয়েছে। দুপুরে প্রশাসন ও সুন্দরবনের কর্মকর্তাদের উপস্থিতিতে এটিকে সরিয়ে নেওয়া হয়। সোমবার মাজারের দিঘিতে গোসল করতে নামলে শিশু ফাতেমাকে টেনে নিয়ে যায় কুমিরটি। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে মাজারের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের জরুরি সভায় কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে শত কোটি টাকার বাণিজ্য। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও অসাধু চক্রের নিয়ন্ত্রণে থাকা এই বাণিজ্যে জিম্মি হয়ে পড়ছে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অনেক সিটি কর্পোরেশন নিজেরাই পুরো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, ফলে সরাসরি সিটি কর্পোরেশনে জমা হয় বিপুল অর্থ। একটি বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করে নিজেদের জনবল দিয়ে এটি পরিচালনা করতে পারে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাসাবাড়ি ও রেস্তোরাঁ থেকে ময়লা সংগ্রহ বাবদ বছরে প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই বাণিজ্য সবসময় নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। ওয়ার্ড ভিত্তিক ভ্যানগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে ময়লা সংগ্রহের জন্য মাসিক অর্থ আদায় করে থাকে, যে কারণে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার এ সুবিধা নিতে পারে না এবং বাধ্য হয়ে আশেপাশে বর্জ্য ফেলে। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় জড়িত শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। এসব শ্রমিকের অধিকাংশই শিশু, যাদের নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। সকালের মধ্যে বর্জ্য সংগ্রহের নিয়ম থাকলেও সারাদিন কাজ করেন শ্রমিকরা। যেখানে আমাদের কোনো পানি নাই, কোনো কারেন্ট নাই, আমরা রাত 9টার মতো কাজ করি। সারাদিন কাজ করি, 5টার সময় আমি রাইতে 7টার সময় 8টার সময় বাসায় ফিরবো। এখানে যে টাকা বেতন পাই, এটাকে অর্ধেক টাকাই মানুষে খেয়ে ফেলায়। এটা তো হিসাবে চাঁদাবাজের মতোই। মনে করেন বড় বড় নেতা কেতারা আছে, হ্যাগো পকেটেই যায়। সকাল 7টা থেকে লাগিয়ে 5টা পর্যন্ত শেষ। বেতন আমাকে পুষেন না, কিন্তু আমরা যে কটা মাল পাই, এই মাল দিয়ে আমরা সংসারটা চলে। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, সিটি কর্পোরেশন নিজেই কর্মী নিয়োগ দিয়ে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করলে অতিরিক্ত রাজস্ব পাবে সরকার। এই বর্জ্য সিন্ডিকেটের মূল কারণ হচ্ছে বর্জ্যের ভেতরে টাকা আছে এবং প্রতি বসতবাড়ি থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয় এটা অত্যন্ত লাভজনক। তো এই বর্জ্যের যদি লাভই থাকে, তাহলে কর্পোরেশনের যাদের টাকার সংকট আছে, প্রতি বছরই কর্পোরেশনের ঘাটতি বাজেট আছে, তাহলে বর্জ্য থেকেও তো সে টাকা ইনকাম করতে পারে। কালেকশনটাকে সে নিজের কন্ট্রোলে নিয়ে তারা যদি কিছু কর্মী ঠিক করে থাকে, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। কতিপয় ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সিটি কর্পোরেশন এই ধরনের ইনকামের সোর্স থেকে বঞ্চিত হবে। আমরা মনে করি কর্পোরেশন যেন অবশ্যই এই বিষয়টাকে তাদের আওতায় নিয়ে আসে। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের বাস্তব ভিত্তিক উদ্যোগের পাশাপাশি জনগণ সচেতন হলে এ নিয়ে দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। স্থানীয় সরকারের পক্ষ থেকে সে রোলটার বড্ড অভাব এবং যার ফলে কর্পোরেশনের পুরো এলাকা যদি আমরা দেখি, দেখা যায় অর্ধেক বর্জ্য কিন্তু অনেক জায়গাতেই পড়ে থাকে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে সবার আগে দেশের বাইরে যাত্রা শুরু করছে সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমা রকস্টার। মেগাস্টার শাকিব খান অভিনীত ছবিটির পরিচালক আসমান রুশো আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্ক্রেয়ারখোর পরিবেশনায় কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 41টি থিয়েটারে আগামী 5 জুন থেকে রকস্টার প্রদর্শিত হবে। প্রথম সপ্তাহেই কানাডার 7টি, যুক্তরাষ্ট্রের 30টি এবং যুক্তরাজ্যের 4টি থিয়েটারে চলবে সিনেমাটি। সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী মিন্টু। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।